উস্কানি দেবে, এবং ওই যে বললাম যে মলম বিক্রেতা, হ্যাঁ, যে নাকি ওই মানে ক্যাপসুলের ভেতরে কালাজ্বরের ওষুধের জন্য সে ময়দা ঢুকিয়ে, হ্যাঁ, আটা ময়দা ঢুকিয়ে বিক্রি করে প্রায় 300 চিলড্রেনকে মেরেছে, থাকতে পারি না। হ্যাঁ, চিন্তা করে দেখুন আমাদের খাবার কোথা থেকে আসে, আমাদের মানে গার্মেন্টস এর যে যে মাল মশলা যেগুলো দরকার হয়, হ্যাঁ, ইকুইপমেন্টস, তারপরে কটন, এগুলো কোথা থেকে আসে তার কোনো কোনো খবর নাই। কেন খবর নাই? কেন বৈষম্য বিরোধী ছাত্র উচ্চ কণ্ঠে বলছে না যে আমরা ওই 626 এর লিস্ট চাই? তারা কোথায় আছে আমাদেরকে বলো, এবং কিভাবে তোমরা তাদেরকে ছেড়ে দিয়েছো আমাদেরকে জানাও। ইউ আর এ ভেরি, মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার এমনি আপনাদের বিভিন্ন নিউজ ক্লিপ দেখে আমার যে ধারণা হয়েছিল তার অনেক পরিবর্তন হয়ে গেছে আজকে। ইউ আর এ ভেরি থটফুল, ভেরি ইন্টেলিজেন্ট এবং মানে ভালো ছেলে, কনস্ট্রাকটিভ। মানে আমি ভালো ছেলে বললাম, আমি এখানে দীর্ঘকাল অধ্যাপনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের আমি প্রভাষক ছিলাম, এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং সেনেটের সদস্য ছিলাম, এবং নির্বাচনে আওয়ামী প্যানেলের বিরুদ্ধে দাঁড়িয়ে মাইনরিটি প্যানেলে উইন করেছিলাম। কাজে আপনি বুঝতে পারছেন আমার আমার ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমি ছাত্র আন্দোলনে ছিলাম, 69 এর আন্দোলনে আমি কারফিউ ব্রেকও করেছিলাম। আই ডিড দ্যাট। যাই হোক, ফরহাদ হোসেন, দারুণ ভালো লাগলো আপনার কথা শুনে, অনেক আজকে খুব ভালো লাগছে। মেহেদী হাসান খুবই সুন্দর বলেছেন, সুন্দর রূপকের মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন আমি ব্যাক টু দ্যাট, যে আমরা যে এই আন্দোলন, যে বিশাল আন্দোলন হলো, আমি কিন্তু এটাকে বিপ্লব বলেছি, এবং এই বিপ্লব বলেই কিন্তু আমার কিন্তু পরপর 5টা আর্টিকেল নিউ এজে ছাপিয়েছে এই বিপ্লবের উপরে, এবং এই বিপ্লবের উপরে প্রথম যে বইটা ছাপা হয়েছে ওটার নাম হলো 36 ডেজ অফ জুলাই। ওইটার ফরওয়ার্ড আমার লেখা, সেটা প্রায় 30 to 40 পেজেস আমি লিখেছি। আমি আমি খুব মানে গর্বিত আমাদের যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা অ্যাচিভ করেছিল, মানে ইনক্রেডিবল। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে এখন বর্তমানে 6 মাস পরে এসে আমরা যদি পিছনের দিকে তাকাই, তাহলে আমাদের সবচেয়ে বড় যেটা দায়িত্ব সেটা হলো যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, দ্রব্যমূল্য কমিয়ে আনা এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। এটা হলো কাজ, যাতে একটা মানে স্থিতিশীলতা এবং নৈরাজ্যে যাতে না থাকে এবং স্থিতিশীলতা আসে। এটাই হলো আমাদের মেইন ইস্যু। এটা যদি আমাদের না থাকে, তাহলে আপনার যে প্রশ্ন যে এই যে মোদি আসবে এখানে, হ্যাঁ, আপনি লক্ষ্য করে দেখুন, মানে আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য তার দলের অনেক লোক কিন্তু ইসলামী ফোক, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আর ওদিকে তো আমরা মোদি সম্পর্কে জানি, হ্যাঁ, রায়টের রাজা, মানে কয়েক হাজার লোককে মেরেছে গুজরাটে, এগুলো আমরা জানি। তো এই দুই লোকের মিটিং হবে, এই মিটিং এ তাদের মোদির যে ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার ছিল সেটা যেন আমার মনে হয় 5 থেকে 7 তারিখে আমরা তার হাতে তুলে দিলাম। এই এখানকার যুক্তরাষ্ট্রের, আমি রাজনৈতিক পজিশনে ছিলাম, রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনার ছিলাম, আমি এদেরকে ভালো করে জানি। হ্যাঁ, মানে এরা যে ইনগ্রেডিয়েন্ট গুলো এদের দরকার, সেই ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা সাপ্লাই করে দিলাম। কিভাবে? আমাদের, আমি বলি, টেম্পার ট্যান্ট্রামের জন্য আমরা টেম্পার কন্ট্রোল করতে পারলাম না। হ্যাঁ, এই যে রাগকে, হ্যাঁ, রাগান্বিত হয়ে গেলে যেটা কেমনি কন্ট্রোল করতে হয়, এটা আমরা জানলাম না। এটাই আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার অনুরোধ রইল, যে আপনারা চিন্তা করে দেখুন যে আপনাদের কোনো অ্যাকশনসকে, যেটা ইউনুস গভর্নমেন্টকে খারাপ করে ফেলবে, হ্যাঁ, এখন যদি বলা হয় বাইরে, আমি তো বাইরের নিউজ দেখছি, ইন্টারন্যাশনাল নিউজ, সেখানে বলছে কি যে বাংলাদেশের গভর্নমেন্ট ডিসফাংশনাল। এর চেয়ে কোনো একটা বদনাম হতে পারে একটা গভর্নমেন্টের এগেইনস্টে? এটা তো সবচেয়ে জঘন্য বদনাম। এবং সেটা কার গভর্নমেন্ট? ডক্টর ইউনুস, যাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, আই নো হিম। হ্যাঁ, আমি ওনার সঙ্গে পার্টিতে বসে ওনার ওই গ্রামীণ ব্যাংকের ফ্লোরে ভাত খেয়েছি, ডাল এবং মুরগির মাংস দিয়ে। হ্যাঁ, এবং আমি অবাক হয়ে গেছি, কারণ মুরগির ছোট মাংস এবং তাতে আমার এখানের যে অভ্যাস, হ্যাঁ, তার সঙ্গে এটা মিলছে না। হ্যাঁ, কাজে আমার একটু আমি ক্ষুধার্ত রয়ে গেলাম। হ্যাঁ, ডাল ভাত আরই পার্টিতে বসে।
তো এমনি একটা যে মানুষ, আমি তাকে তো ভীষণ শ্রদ্ধা করি, এবং ওনার পজিশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে, হ্যাঁ, আমার খুব খারাপ লাগে যে ওনার গভর্নমেন্টকে যদি বলা হয় এটা ডিসফাংশনাল গভর্নমেন্ট। এবং সবচেয়ে আরো একটা আমি বলি, ছাত্র আন্দোলনের লোকদেরকে বলবো, আমি কিন্তু ওদেরকে কয়েকজনকে অ্যানালিসিসও করেছি এবং আমার লেখায় কিন্তু ওদেরকে ভূয়সী প্রশংসা করেছি, দারুণ প্রশংসা করেছি। কিন্তু আমি মানে এদের মধ্যে কিন্তু যে বাইরে যে একটা বদনাম অনেকে বলে, হ্যাঁ, কিন্তু ওদের কিছু কিছু লেখা আমরা দেখলাম যে ওরা কিন্তু বেসিক্যালি সেন্ট্রিস্ট, আমার ধারণা। হ্যাঁ, অনেকে বলছে ওরা খুব উগ্রপন্থী, এটা আমার মনে হয়নি। ওদের বিভিন্ন জিনিসটা আমি দেখলাম যে ওরা কিছুটা সেন্ট্রিস্ট। একটা অভিযোগ আছে যে ওরা মুরব্বীদেরকে সম্মান করতে পারতেছে না, সিনিয়র। সেটা তো আমি 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 সামনাসামনি দেখি, তো আমি ওদের মধ্যে এক অগ্নিকন্যার সঙ্গে আমার আলাপ হয়েছে। হ্যাঁ, আমি তাকে আসলে ওই যে বইটা একটা চ্যাপ্টার লেখার কথা আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম এবং সে আমার কথা রেখেছে। ওই মেয়েটি সঞ্জিদা বোধহয় ওর নাম, ওকে অগ্নিকন্যা, উনি বাপরে বাপ, মানে মারাত্মক। আমার মনে হয় আপনার হাসিনা, আপনার মিটিং, আপনার একটা অনুষ্ঠানে না, সঞ্জিদাকে তো মানে সঞ্জিদাকে তো এখন আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু আমি তাকে গাইডও করেছি, সে আমাকে লিখেছিল সে কি করতে চায়, আমি মোটামুটি আমার অনুষ্ঠানেই ছিল, কিন্তু সঞ্জিদাকে আমি জানি না, এখন আর দেখি না। আমি আর দেখছি না, কিন্তু সে, আমিও এত ব্যস্ত যে আমি আর যোগাযোগ, আমি রিকোয়েস্ট করেছি, ও সঙ্গে করেছে, ও আমাকে কিছু পরামর্শের জন্য বলেছিল, এখানকার স্টাডি এটা সেটা আমি ভালো অ্যাডভাইস দিয়েছি আমার যেটা পারা যায়। কিন্তু দি থিং ইজ দ্যাট হুইচ আই এম টেলিং, যে আজকে যদি আমরা নৈরাজ্য সৃষ্টি করি এবং আমরা যদি দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে দেই না দেই, এবং আমরা এখানে নৈরাজ্য সৃষ্টি করি, এবং আমরা যদি যে যে বিল্ডিংটাকে সবাই দেখেছে এই মানে ধ্বংসযজ্ঞ হলো, কিন্তু শেখ হাসিনা উস্কানি দিবে, সেটা তাদের মানে সেই রাগটাকে কন্ট্রোল করবে করবো কেন? এবং শেখ হাসিনা তো আবারও বক্তব্য রাখবে, আবারও করবে, সে উস্কানি দেবে। এবং ওই যে বললাম যে মলম বিক্রেতা, হ্যাঁ, যে নাকি ওই মানে ক্যাপসুলের ভেতরে কালাজ্বরের ওষুধের জন্য সে ময়দা ঢুকিয়ে, হ্যাঁ, আটা ময়দা ঢুকিয়ে বিক্রি করে প্রায় 300 চিলড্রেনকে মেরেছে, হ্যাঁ, এবং যে নাকি মানে মানে জামাতের নেতাদের যাতে মৃত্যুদণ্ড হয় তার রিটার্ন আমি তার লেখায়ও দেখেছি এবং তার ভিডিওতেও দেখেছি। এই যে লোকটা, হ্যাঁ, এই লোকটা বারবার বারবার এ হলো যে গিরিগিটি, হ্যাঁ, মানে খুব একটু উচ্চ পর্যায়ের গিরিগিটি, এটা কিন্তু মানে মিডিয়াম গিরিগিটি না, এ হলো ক্যামেলিয়ন আমরা যাকে বলি, সেই গিরিগিটি। সে রং পরিবর্তন করে। তাদেরকে আমি দেখছি ওই যে মানে শাহবাগ আন্দোলনেও তাকে দেখলাম, হ্যাঁ, এখন আবার সে একজন পীর হয়ে গেছে, হ্যাঁ, আবার সে কিন্তু মানে বিভিন্ন, সে কিন্তু এখনো মানে ধর্মীয় সে রয়ে গেছে, সে মুসলিম হিসেবে কনভার্টও হয়নি। এমনি লোকদের কথা শুনে যদি আমরা মানে আমরা যদি, এবং আমি নাম বললাম না, দর্শক আপনারা বলবেন, আপনাদের কাছ থেকে শুনতে চাই যে এই লোকটা কে, আপনারা লক্ষ্য করছেন কিনা তাকে। এই যে এই লোক, এদের প্ররোচনায় আমরা যদি দেশে নৈরাজ্য নিয়ে আসি, যেটা ঘটে গেছে সেটা সামনের দিকে আসলে কি উদাহরণ তৈরি হতে পারে। আমি দেখুন, আজকের এই যে 13ই ফেব্রুয়ারিতে যে মোদির সঙ্গে হবে, সেখানে আমি ডেফিনেট সে ওই যেখানে যে আইসিসের ফ্ল্যাগটা উঠছে ওখানে, হ্যাঁ, এবং আইসিসের কিছু লোক আমি নিচে দেখলাম যে কালো ড্রেস পরা, আইসিসের কালো ড্রেস পরা এবং আইসিসের যে ফ্ল্যাগটা উড়ানো, এটা তো মোদি নিশ্চয়ই দেখাবে। হ্যাঁ, মানে যারা ইসলামোফোব আছে, মানে ওরা কি ওইখানে ছিল 32 নম্বরের ইয়েতে, কি ওরা ছিল? আমি দেখলাম বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম, হ্যাঁ, বেশ কয়েকটা। এবং আমি যেটা মনে করি যে এটা কি কোনো এআই জেনারেটেড হয়েছে? অনেক সময় মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কতগুলো ফলস ন্যারেটিভ করা হয়, কিন্তু সেটা গভর্নমেন্টের ক্লিয়ার করা উচিত ছিল, ছাত্রদেরও কিন্তু। আমরা তো ওইখানে এটাও দেখলাম যে ওইখানে ছাত্র জনতা ছিল, জনতাও ছিল, উৎসুক জনতা ছিল, ক্ষোভ প্রকাশ করছে সবাই। সেটা কিন্তু বৈষম্য ছাত্রদের ক্লিয়ার করা উচিত ছিল যে এটা আমাদের না, হ্যাঁ, ডিজোন করা উচিত ছিল, গভর্নমেন্টেরও বলা উচিত ছিল। কিন্তু এই যখন ফ্ল্যাগ গুলোকে ছবি সহ আপনার যারা বাংলাদেশকে সন্দেহ করে যেটা জঙ্গিবাদী হচ্ছে, তাদেরকে সুযোগ খুঁজে দেওয়া হচ্ছে, এটা কি আমাদের সবার জন্য মঙ্গল? আর কি পৃথিবীতে আমরা কিন্তু ইটস এ গ্লোবাল ভিলেজ, আমরা কিন্তু একা থাকতে পারি না। হ্যাঁ, চিন্তা করে দেখুন আমাদের খাবার কোথা থেকে আসে, আমাদের মানে গার্মেন্টস এর যে যে মাল মশলা যেগুলো দরকার হয়, হ্যাঁ,
ইকুইপমেন্টস, তারপরে কটন, এগুলো কোথা থেকে আসে? আপনি যদি দেখেন যে আমাদের চামড়ার কারখানা, সবকিছু কি আমরা করি? তা না, একজনের উপরে আরেকজন নির্ভরশীল। কাজে আমরা তো নিজকে বিচ্ছিন্ন করে যে না আমরা কেয়ার করি না, হু কেয়ারস, হ্যাঁ, এটা বলে আমরা যদি বিচ্ছিন্ন হই তাহলে তো আমরা নিজদেরকে আমরা ক্ষতি করছি। হ্যাঁ, এটা একটা গ্লোবাল ভিলেজ। কাজে আমি মনে করি যে যা হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ, এখনো সময় আছে, এবং এই সময়ে যে সবাই, এবং আমি মনে করি যে অচিরে নির্বাচনের কাজটা এগিয়ে নেওয়া উচিত। কারণ এই যে যে নিজামুদ্দিন, এর কথা শুনে মনে হলো যে হি ক্যান ডু দ্য মাল্টিটাস্কিং, মানে ইউ হ্যাভ দ্য কোয়ালিটি অফ ডুইং মাল্টিটাস্কিং। যারা মাল্টিটাস্কিং করতে পারে তারা বলবে না যে ওইটা আগে হোক তারপরে এইটা হোক, তারা কিন্তু তা বলে না। মাল্টিটাস্কাররা বলে যে আমি একই সময়ে 4-5টা জিনিস করতে পারি। যেমন ধরুন, আমি সংস্কারও করতে পারি যেটা প্রয়োজন, নির্বাচন ঠিক করার জন্য সংস্কার যেটা দরকার সেটা আমরা করে ফেলতে পারি তাড়াতাড়ি, সংস্কার হলো। তারপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আহত হয়েছে এই 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 যুদ্ধে এবং এই 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 অভ্যুত্থানে, তাদের চিকিৎসা একদম প্রায়োরিটি। তাদেরকে আমি রাস্তায় দেখতে চাই না, তারা যেন সবার চিকিৎসা হয়ে যায়, এবং একদম সিরিয়াসলি সবচেয়ে উন্নত চিকিৎসা যেন আমাদের যারা আহত হয়েছে তাদেরকে যেন দেওয়া হয়। যাদের মৃত্যু ঘটেছে এই এই ইসে, যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে স্পেশালি জব দেওয়া, তারপরে বাড়ি বানিয়ে দেওয়া ইত্যাদি, এবং তাদেরকে একদম, আপনি চিন্তা করেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছে কিংবা কলেজে পড়ছে কিংবা পড়বে কিংবা কাজ করছে, সে মারা গেছে, তার পরিবারটার কি অবস্থা চিন্তা করে দেখুন। হ্যাঁ, মানে ও তো একা যে সে শহীদ হয়েছে তাই নয়, তার পুরো পরিবার, হ্যাঁ, যারা আহত তারা একা আহত হয়নি, পুরো পরিবারই আহত, পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হলো। কারণ আমরা তো একজনের উপর আরেকজন ডিপেন্ডেন্ট। এই ছেলেই হয়তো প্রাইভেট টিউশনি করে টাকা পাঠাতো বাড়িতে, হ্যাঁ, কষ্ট করতো, এই যে মারা গেল একটা ভালো কাজে গিয়ে ওর জীবনকে উৎসর্গ করলো, ওর ফ্যামিলি তো পথে বসে গেছে। সেটা আমরা তো প্রায়োরিটি, এগুলো করো, দ্রব্যমূল্যকে কমাও, সংস্কার কমো, আর ওই বদমাইশগুলো, ডেভিল যেগুলো, আসল ডেভিল যারা, 626 কে তো পালিয়ে যেতে দেওয়া হয়েছে, তার কোনো খবর নাই। কেন খবর নাই? কেন বৈষম্য বিরোধী ছাত্র উচ্চ কণ্ঠে বলছে না যে আমরা ওই 626 এর লিস্ট চাই? তারা কোথায় আছে আমাদেরকে বলো, এবং কিভাবে তোমরা তাদেরকে ছেড়ে দিয়েছো আমাদেরকে জানাও। তা তো আমরা শুনছি না। এগুলো করে অচিরে নির্বাচন দিয়ে, অচিরে নির্বাচন ছাড়া, আরো একটা আমি বৈষম্য ছাত্রদেরকে বলবো, এরা যখন নির্বাচনের এগেনস্টে কথা বলে তখন আমার হাসি পায়, দুঃখ হয়, যে তাহলে স্বৈরতান্ত্রিক সরকার 4বার যে অ্যাড করলো, 4টা নির্বাচনকে ভণ্ডুল করে দিল, হ্যাঁ, আর তোমরা নির্বাচনকে ভয় পাচ্ছ, নির্বাচন দিতে চাও না, তোমরা টাল বাহানা করে এটাকে প্রলম্বিত করার চেষ্টা করছো যে না আগে বিচার হতে হবে, বিচার হতে 4-5 বছরও লেগে যেতে পারে। সো ইউ ওয়ান্ট এ আনএলেক্টেড গভর্নমেন্ট টু স্টে হিয়ার ফর 4-5 ইয়ার্স? এই যে ভুয়া ব্যাপারগুলো, এগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে তো আমাদের যে এই যে একটা বিরাট সুযোগ আসলো, আমরা এই সমস্ত যেগুলো অতি দরকারি, যেখানে দ্রব্যমূল্যকে কন্ট্রোল করতেই হবে, নো এক্সকিউজ, কারণ সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, এটাকে প্রতিহত করতেই হবে, দ্রব্যমূল্যকে নামিয়ে আনতে হবে, বাচ্চাদের এই যে ছেলেগুলো ওদের চিকিৎসা করতে হবে, এগুলো এমার্জেন্সি, এগুলো তোমরা করো। আর করো কি, ওই মিনিমাম সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে, কারণ নির্বাচিত গভর্নমেন্ট হলে হয় কি, লাভটা কি, যে সবাই তাদের সঙ্গে এগ্রিমেন্ট করতে চায়। তার কারণটা আমি বলি, আমি যদি বিজনেস করতে চাই, আমি যদি দেখি একটা অস্থায়ী গভর্নমেন্ট, আর যদি দেখি এটা আনস্টেবল এবং নৈরাজ্য হচ্ছে, আমি তো ওখানে বিজনেস করতে পারবো। কোন ফরেন গভর্নমেন্ট, কোন বিদেশি কোম্পানি কোন এগ্রিমেন্ট সই করবে না, কোন বিজনেসে যাবে না। মানে মানে এটা রেয়ার কেস, কে যাবে আমি জানি না, কিছু হয়তো হতে পারে, কিন্তু কোন মানে আসল বিজনেসম্যান যারা, তারা যাবে না। কিন্তু যদি নির্বাচিত গভর্নমেন্ট আসে তাহলে তারা জানে যে এর টেনিওর 5 বছর, হ্যাঁ, এবং কারা ওখানে আছে সেটাকে ওরা অ্যানালিসিস করে, এবং যদি শান্তি শৃঙ্খলাটা ফিরে আসে তাহলে আবার অর্থনৈতিক উন্নতি আসবে। সেই গভর্নমেন্ট কঠোর হস্তে, যাদের জনগণের সঙ্গে সংযোগ রয়েছে, তারা কিন্তু, সেটা বিএনপি হোক, জামাত হোক,
কিংবা বৈষম্যবিরোধীদের দল হোক, যাদের সঙ্গে জনগণের সম্পর্ক রয়েছে, তারা কিন্তু অনেক জিনিস ইমপ্লিমেন্ট করতে তাদের জন্য সহজ। এই যে বর্তমান গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো জনসংযোগ বিচ্ছিন্ন। তারা যেটা করে সেটা তারা করতে পারে না। কাজে আমি মনে করি যে এখনো সুযোগ আছে ঠান্ডা মাথায় সবাই একত্র ঐক্য বজায় রেখে দেশে শান্তি শৃঙ্খলা এনে, দ্রব্যমূল্য কমিয়ে এনে, চিকিৎসা করে ওই যারা আহত হয়েছে এগুলো করে আমি এখনো আশাবাদী, আই এম অ্যান অপটিমিস্ট যে আমাদের ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু এটাকে প্রলম্বিত করা, হ্যাঁ, এই মানে কোন ক্রমে এটাকে করা, মানে আমার একটা সিরিয়াসনেস মনে হচ্ছে না। হ্যাঁ, 626 পালিয়ে গেল, কোথায় তাই? অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কেন মানে কনস্টিটিউশনের 47 ধারা অ্যাপ্লাই করে যে ব্যান করা যায়, সেই কেস কোথায় গেল? সেই কেস হলো না কেন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা কি করছে? এগুলো কিন্তু একটা টাইম দেওয়া উচিত যে তুমি 7 দিনের মধ্যে যদি এই কেস না দাও তাহলে আমরা ঘেরাও করবো, তাহলে আমিও আসবো, আমি এখান থেকে টিকিট কিনে তোমাদের সঙ্গে এসে জয়েন করবো। বুড়া বয়সে হয়তো শহীদ হওয়ার একটা চান্স হয়ে যাবে। হ্যাঁ, সো এই যে জিনিসগুলো এগুলো করা উচিত এবং আমি আশা করি যে এটা মানে হবে এবং আই এম অ্যান অপটিমিস্ট। অসংখ্য ধন্যবাদ।